আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 20টা ইডিয়াম নিয়ে আলোচনা করবো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। তো ফার্স্ট কি বলছে দেখো, লাস্ট আমরা 30টা ইডিয়াম নিয়ে আলোচনা করেছিলাম, আজকে 31 কি বলছে দেখো। 31 বলছে যে থ্রো ছুঁড়ে মারা কোল্ড ঠান্ডা ওয়াটার মানে জল। তো থ্রো কোল্ড ওয়াটার ঠান্ডা জল ছুঁড়ে মারা, এর মিনিংটা কি? বিষয়টা হচ্ছে, মনে করো তোমরা একটা ফ্যামিলি, তো ফ্যামিলিতে অনেক মেম্বার তোমরা আছো এবং সবাই মিলে ফ্যামিলির মেম্বাররা মিলে একটা ট্যুর, একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করছো এবং বাড়ির যে গার্জিয়ান তোমাদের উপরে মনে করো ঠাকুরদা আছে, তো ঠাকুরদা এই প্ল্যানটা শুনতে পেয়েছে এবং শুনতে পেয়ে বাইরে বেরিয়ে এসে বলছে যে না, বলছে নো, কোথাও যাওয়া হবে না, কোনো প্ল্যান করা হবে না, কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান আমি অ্যাপ্রুভ করবো না, আমি মেনে নেব না, ঘুরতে যাওয়া বন্ধ। তাহলে এই যে একটা উত্তেজনার সৃষ্টি হচ্ছিল ঘুরতে যাওয়া নিয়ে তোমাদের মধ্যে, ঠাকুরদা এসে সেই উত্তেজনার মধ্যে ঠান্ডা জল ঢেলে দিল। তোমরা সবাই কি ছিলে? তোমরা সবাই এনকারেজড। তো ঠাকুরদা এসে অ্যাপ্রুভ করেনি বলে ঠাকুরদা ডিসঅ্যাপ্রুভালের মধ্যে দিয়ে আমাদের এই প্ল্যানটাকে, তোমাদের প্ল্যানটাকে কি করলো? ডিসকারেজ করে দিল, তোমাদের সবাইকে নিরুৎসাহী করে দিল। তো বি ইজ দ্য কারেক্ট আনসার। থ্রো কোল্ড ওয়াটার মানে হচ্ছে ডিসকারেজ, কাউকে নিরুৎসাহী করা, কারোর গায়ে ঠান্ডা জল ছুটে মারা, তার মানে হচ্ছে ডিসকারেজ, নিরুৎসাহী করে দেওয়া। ক্লিয়ার? এবার চলো নেক্সট 32 কি বলছে দেখো। হ্যাঁ, 32 বলছে হচ্ছে পুল স্ট্রিং। ঠিক আছে, 32 বলছে হচ্ছে পুল মানে হচ্ছে টানা, স্ট্রিং মানে হচ্ছে দড়ি। পুল মানে টানা, স্ট্রিং মানে দড়ি। তো পুল স্ট্রিং এর মানে কি? মনে করো একটা বাস, BUS বাস। তো একটা বাসের মধ্যে কে কে থাকে? ড্রাইভার থাকে, এবার যে কন্ডাক্টর খালাসি সেও থাকে। ঠিক আছে, এবার দেখবে বাসে যদি তোমরা কেউ উঠে থাকো, যে খালাসি দেখবে একটা দড়ি থাকে, সেই দড়িটা ধরে টান দিলে, একটা দড়ি থাকে, দড়ি ধরে টান দিলে কি একটা ঘন্টা বাজে এবং ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়। তাহলে এই যে খালাসির কাছে একটা দড়ি থাকে, খালাসি সেই কন্ডাক্টর দড়ি ধরে টানলে ঘন্টা বাজলে ড্রাইভার গাড়ি থামিয়ে দেয়, বাসটা থামিয়ে দেয়। তো এই যে কন্ডাক্টরের এই যে একটা পাওয়ার, এই যে একটা ক্ষমতা, এটা কিন্তু তার একটা হিডেন ইনফ্লুয়েন্স বা একটা পার্সোনাল ইনফ্লুয়েন্স। ঠিক আছে, সে যখন চাইবে, যখন খুশি, সে কিন্তু দড়ি টেনে গাড়িটাকে দাঁড় করিয়ে দিতে পারে। তাহলে এটা একটা পাওয়ার, এটা একটা ইনফ্লুয়েন্স এবং সেটা তার একটা ব্যক্তিগত ইনফ্লুয়েন্স বা হিডেন ইনফ্লুয়েন্স। ঠিক আছে, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ইউজ পার্সোনাল ইনফ্লুয়েন্স। ঠিক আছে, পার্সোনাল, ব্যক্তিগত, কিন্তু একটা ইনফ্লুয়েন্স। তাহলে পুল মানে টানছি, স্ট্রিং মানে দড়ি, তাহলে দড়িটা হলো আমার একটা ইনফ্লুয়েন্স, একটা পাওয়ার, সেটাকে আমরা ইউজ করছি, ব্যবহার করছি। তাহলে ইউজ পার্সোনাল, ব্যক্তিগত, ইনফ্লুয়েন্স, প্রভাব, ক্ষমতা। ক্লিয়ার? এবার চলে আসা হচ্ছে নেক্সট, কিপ ইয়োর হেড। কিপ ইয়োর হেড মানে কি? মানে মনে করো একজন বন্ধু খুব রেগে গেছে, দেখো এখানে অ্যাংরি, ছবিটা ভালো করে খেয়াল করো। দেখো একজন বন্ধু খুব রেগে গেছে, দেখো আগুন বেরোচ্ছে, মাথা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এতটাই রেগে গেছে কোনো একটা বিষয়। এবং তার আর একজন বন্ধু যে রেগে গেছে, তার আর একটা বন্ধু, সে বলছে বন্ধু রেগে গেলে কিন্তু কোনো প্রবলেমের সলিউশন হবে না, মাথাটাকে ঠান্ডা করো, কুল মানে কুল ডাউন, মাথাটা ঠান্ডা কর এবং ঠান্ডা অবস্থায় মাথা ঠান্ডা করে সমস্ত সমস্যার সমাধান কিন্তু করতে হবে বা হয়। ঠিক আছে, মাথা গরম করে কিছু হয় না। তাহলে কিপ ইয়োর হেড, মাথাটা বজায় রাখো, মাথাটা ঠান্ডা রাখো, তার মানে হচ্ছে রিমেইন কাম। ঠিক আছে, বি ইজ দ্য কারেক্ট আনসার, রিমেইন কাম। ওকে, রিমেইন মানে থাকা, কাম মানে শান্ত থাকা। ক্লিয়ার? এবার চলো নেক্সট, রান ইন দ্য সেম গ্রোভ। রান মানে হচ্ছে দৌড়ানো, ইন মানে মধ্যে, দ্য সেম গ্রোভ মানে মনে করো একটা বন, আমি একটা মাঠ ধরছি, তাহলে একটা বনের মধ্যে, একটা মাঠের মধ্যে, সেম মাঠের মধ্যে। মনে করো তোমরা বিভিন্ন কম্পিটিশনে যাবে বা মনে করো সামনে তোমাদের বেঙ্গল পুলিশের বা কলকাতা পুলিশের লাইন আছে, মাঠ আছে সামনে। ঠিক আছে, তো সেই মাঠে তোমরা যাবে, তো যাওয়ার আগে দেখবে একটা মাঠ থাকে, নির্দিষ্ট একটা মাঠে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কয়েকজন মাঠে দৌড়াদৌড়ি করে। তো যারা একসঙ্গে দৌড়ায় তাদের মধ্যে কিন্তু একটা মিল থাকে, ইউনিটি থাকে, সামঞ্জস্য থাকে, এবং যাদের মধ্যে মিল নেই তারা কিন্তু নিজেদের মতো দৌড়ায়। তো মিল যাদের মধ্যে আছে, যে বন্ধুদের মধ্যে মিল আছে, তারা কিন্তু এই মাঠে একসাথে দৌড়াবে। ঠিক আছে, তো তাদের মধ্যে ইউনিটি থাকে। তাহলে রান ইন দ্য সেম গ্রোভ তার মানে কি? একসঙ্গে মিলেমিশে চলাফেরা করা। ঠিক আছে, তাহলে মুভ ইন হারমনি কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, মুভ ইন হারমনি মানে হচ্ছে মিল, সামঞ্জস্যের মধ্যে মিলে মিশে কিন্তু চলাফেরা করা। ঠিক আছে, রান ইন দ্য সেম গ্রোভ, একই কুঞ্জবন, একই মাঠে দৌড়ানো, তার মানে হচ্ছে মুভ ইন হারমনি। ক্লিয়ার? এবার চলো নেক্সট কি বলছে 35 কি বলছে দেখো। 35 বলছে হচ্ছে কাউচ পোট্যাটো। ঠিক আছে, কাউচ পোট্যাটো ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে আমাদের ইডিয়াম। হ্যাঁ, কাউচ পোট্যাটো মানে কি দেখো, কাউচ মানে আমরা জানি হচ্ছে একটা চেয়ার মতো কাউচ। ঠিক আছে, যেখানে আমরা হেলান দিয়ে শুয়ে পড়তে পারি। ঠিক আছে, তো আরামদায়ক একটা চেয়ারকে আমরা কাউচ বলবো। আর পোট্যাটো মানে হচ্ছে আলু। ঠিক আছে, মনে করো একটা ছেলে
যার কোনো কাজ নেই সে বাড়িতে কি করে, আরামে একটা চেয়ার আছে, দেখো এটা একটা চেয়ার, CHAIR, এটা হচ্ছে কাউচ, মনে করো এটা একটা চেয়ার, সেই চেয়ারে সে আরাম করে গদিতে বসে দেখো পপকর্ন খায় এবং কি করে, মানে পপকর্ন বা মনে করো কোনো আলুর চিপস বা আলু জাতীয় কোনো কিছু খায় এবং বসে বসে বাড়িতে শুধুমাত্র অনলি সে কি করে, টিভি দেখে, টিভি। তো তার টিভি দেখা ছাড়া কিন্তু কোনো কাজ নেই। তাহলে চেয়ারে বসে, কাউচের মধ্যে বসে সে পোটাটো ফুলছে, ঠিক আছে, আলু জাতীয় খাবার খাচ্ছে, চপ খাচ্ছে, ভাজা খাচ্ছে এবং সে ফুলছে এবং তার অনলি কাজ কি, ওয়ান অ্যান্ড অনলি কাজ হচ্ছে টিভি দেখা। তাহলে একজন ব্যক্তি যে বাড়ি বসে টিভি দেখতে বেশি পছন্দ করে তাকে বলবো কাউচ পোটাটো, কাউচে বসে বসে পোটাটো খায় এবং টিভি দেখে। তাহলে এ পার্সন হু প্রেফার্স টু ওয়াচ টেলিভিশন, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। এ পার্সন একজন ব্যক্তি হু প্রেফার্স, যে পছন্দ করে বেশি, টু ওয়াচ দেখতে টেলিভিশন, ক্লিয়ার, বি ইজ দ্য কারেক্ট আনসার। কাউচ পোটাটো মানে এ পার্সন হু প্রেফার্স টু ওয়াচ টেলিভিশন। নেক্সট চলো, নেক্সট বলছে 36 কি বলছে দেখো, 36 বলছে হচ্ছে ক্যারি দ্য বল। হ্যাঁ 36 কি বলছে, ক্যারি দ্য বল। ওকে আমরা দেখে নেবো 36। হ্যাঁ বলছে ক্যারি দ্য বল, ক্যারি মানে বহন করা, দ্য বল মানে একটা বল বহন করে নিয়ে যাওয়া। এইবার এটাকে আমরা মনে রাখতে গেলে একটা স্টোরি দেবো। তো স্টোরিটা কি, মনে করো ইলেকশন, ঠিক আছে, ইলেকশন হচ্ছে বল, ইলেকশনটা হচ্ছে আমি একটা বলের সঙ্গে তুলনা করি, এটা একটা মনে করো বল, ফুটবল, ঠিক আছে। তো এই ইলেকশনটা যে জিতবে সে মনে করো ওয়েস্ট বেঙ্গল নামক একটা স্টেট, তো প্রত্যেকটা স্টেটেই আর কি একটা সরকার থাকে, একটা চিফ মিনিস্টার থাকে, CM থাকে, ঠিক আছে। তো যারা জিতে যায়, বেশি সংখ্যক সিট নিয়ে যারা জিতে যায় তারা কিন্তু নির্দিষ্ট একটা স্টেটের বা নির্দিষ্ট একটা কান্ট্রির ক্ষমতায় থাকে, তারাই কিন্তু শাসক হয়, শাসক দল তারাই হয়, ঠিক আছে। তো ইলেকশনটা হচ্ছে একটা বল, BALL, বল, ইলেকশনটা বল এবং ইলেকশনে যারা জিতবে তারাই কিন্তু ওয়েস্ট বেঙ্গল নামক স্টেটে ক্ষমতায় আসবে। তাহলে ক্যারি দ্য বল, বলটাকে ক্যারি করে নিয়ে যাওয়া মানে আমি ইলেকশন জিতে গেছি, এখন আমি চার্জে থাকবো, বি ইন চার্জ মানে আমি চার্জ, আমি ক্ষমতায় থাকবো, ক্ষমতা এখন আমার হাতে। তাহলে ক্যারি দ্য বল তার মানে বি ইন চার্জ। ওকে ক্লিয়ার। এবার চলো নেক্সট 37 কি বলছে দেখো, 37 কি বলছে, হ্যাঁ 37 কি বলছে, 37 বলছে যে, হ্যাঁ বলছে বিল্ড এয়ার, বিল্ড মানে নির্মাণ করা, দ্য ক্যাসেল মানে দুর্গ নির্মাণ করা, ইন দ্য এয়ার বাতাসে। দেখো অ্যাকচুয়ালি কি আসলে বাতাসে কি কোনো দুর্গ নির্মাণ করা সম্ভব? দুর্গ আমি নির্মাণ করতে গেলে একটা প্লেস, একটা জায়গা লাগবে, মানে মাটিতে তৈরি করতে হবে, তাই তো, পৃথিবীর ওপরে। তাহলে বাতাসে দুর্গ নির্মাণ করা সম্ভব নয়। এটা একমাত্র তখনই সম্ভব যখন আমি স্বপ্ন দেখব, স্বপ্নের মধ্যেই কিন্তু একটা অবাস্তব পরিকল্পনা বা অবাস্তব স্বপ্নের মধ্যেই কিন্তু আমার এটা সম্ভব যে বাতাসের মধ্যে দুর্গ নির্মাণ করা যেতে পারে। দেখো চারিদিকে বাতাস, এদিকে বাতাস, ওদিকে বাতাস, তার মধ্যে আমি এই সুন্দর প্যালেসটা, রাজপ্রাসাদটা আমাকে তৈরি করতে হবে। তাহলে এটা শুধুমাত্র স্বপ্নের মধ্যেই ঘটতে পারে, ঠিক আছে, এটা একটা অবাস্তব পরিকল্পনা। তাহলে বিল্ড ক্যাসেল, দুর্গ ইন দ্য এয়ার বাতাসে, তার মানে হচ্ছে কি ডে ড্রিম, মানে দিবা স্বপ্ন, মানে অবাস্তব পরিকল্পনা, ডে ড্রিম। ওকে, ডে ড্রিম মানে হচ্ছে দিবা স্বপ্ন, মানে একটা অবাস্তব পরিকল্পনা, ক্লিয়ার। তাহলে ডে ড্রিম। এবার চলো নেক্সট কত, 38। হ্যাঁ 38 কি বলছে দেখো, হ্যাঁ 38 কি বলছে আমরা কিন্তু দেখবো। সিক আফটার, দেখো সিক আফটার মানে কি, এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে, ফ্রেজ, সেখান থেকে ফ্রেজ বা ইডিয়ম ফ্রেজ বলেছিলাম। তো সিক আফটার হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব, তার মানে হচ্ছে কাউকে খুঁজতে থাকা। সিক আফটার মানে হচ্ছে কাউকে খোঁজা। দেখো কাউকে আমরা কখন খুঁজবো, যখন তার ডিম্যান্ড পড়বে, তাকে আমরা তার খুব ডিম্যান্ড, ঠিক আছে, সবাই মানুষ চায়। মনে করো একজন সিঙ্গারকে আমরা ধরি, মনে করো অরিজিৎ সিং বর্তমানে খুব ডিম্যান্ডে আছে। তো সিঙ্গার যে খুবই ভালো গান গায়, তাকে মানুষজন দেখো এদিক থেকে খুঁজছে, এদিক থেকেও কিন্তু তাকে খুঁজছে, সবাই তাকে খুঁজছে, আমাদের এখানে এসে তোমাকে কিন্তু এই নির্দিষ্ট দিনে প্রোগ্রাম করতে হবে। তো সবাই আমরা চাই যে ভালো গান গাই, যে ডিম্যান্ডে থাকে তাকে আমরা খুঁজি। তাহলে সিক আফটার মানে কি, বি ইন ডিম্যান্ড বা ডিম্যান্ডে থাকা, ক্লিয়ার। তাহলে ইন গ্রেট ডিম্যান্ড, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার, বিরাট কিন্তু একটা ডিম্যান্ডে থাকা। ওকে এবার চলো নেক্সট, টার্ন ডাউন। টার্ন ডাউন মানে কি, টার্ন ডাউনও একটা ফ্রেজাল ভার্ব যার মিনিং হচ্ছে কি রিজেক্ট করে দেওয়া। মনে করো কোনো একজন ব্যক্তি কোনো একটা ছেলে বা মনে করো কোনো একটা মেয়েকে প্রস্তাব দিয়েছে, কোনো একটা ছেলে কোনো একটা মেয়েকে প্রস্তাব দিয়েছে, ক্লিয়ার। তো এবার যখনই একটা মেয়েকে প্রস্তাব দিয়েছে, বিয়ের প্রস্তাব দিয়েছে, মেয়েটা কি করে দিয়েছে, মেয়েটা নো বলে দিয়েছে, মানে এই প্রস্তাবটা সে না, মানে সে রাজি না। তাহলে এটাকেই বলে টার্ন ডাউন মানে রিজেক্ট, এটা ফ্রেজাল ভার্ব, বোঝার কিছু নেই। তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার, টার্ন ডাউন মানে রিজেক্ট। এবার চলো নেক্সট দেখো, টু হিট বিলো দ্য বেল্ট, ভেরি ইম্পর্টেন্ট ইডিয়াম, টু হিট বিলো দ্য বেল্ট। দেখো টু হিট মানে আঘাত করা, বিলো মানে নিচে, বেল্ট। তো বেল্টের নিচে আমাদের কি থাকে, আমরা যেখানে বেল্ট পরি বেল্টের নিচে আমাদের প্রাইভেট পার্ট থাকে, প্রাইভেট পার্ট, ঠিক আছে। তো প্রাইভেট পার্টে হিট করছি মানে বুঝতে পারছি এটা একটা আনফেয়ার জিনিস। মনে করো কোনো এক জায়গায় একটা খেলা হচ্ছে, বক্সিং হচ্ছে, তো বক্সিং বা কোনো এক জায়গায় রেসলিং হচ্ছে, ক্লিয়ার।
তো এই বক্সিংয়ে একজন রেসলার আর একজন রেসলারকে হারাতে পারছে না বলে, একজন রেসলার আর একজন রেসলারকে হারাতে পারছে না বলে যে রেফারি থাকে তার আর কি নজরকে এড়িয়ে সে কী করেছে, প্রাইভেট পার্টে আঘাত করেছে। তার মানে কি? তার মানে হচ্ছে এটা একটা আনফেয়ার, এটা ল না, অ্যাকর্ডিং টু দ্য ল নয়, এটা আইনসঙ্গত কাজ নয়, এটা আনফেয়ার একটা মিনস, আনফেয়ার একটা উপায় সে অবলম্বন করেছে জেতার জন্য। তাহলে টু হিট বিলো দ্য বেল্ট তার মানে হচ্ছে টু অ্যাটাক, আক্রমণ করা, আনফেয়ারলি, ঠিক আছে, আনফেয়ারলি, বেঠিকভাবে, সঠিক নয় এমনভাবে কাউকে কিন্তু অ্যাটাক করা, আক্রমণ করা ভুলভাবে। ক্লিয়ার? তাহলে টু হিট বিলো দ্য বেল্ট ইজ ইকুয়াল টু অ্যাটাক আনফেয়ারলি। এবার চলো নেক্সট কি বলছে দেখো, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। হ্যাঁ, অ্যাট ওয়ান্স বেক অ্যান্ড কল। অ্যাট মানে প্রতি, ওয়ান্স মানে একজনের, বেক মানে কি? বেক মানে হচ্ছে আঙুল দিয়ে যদি কাউকে আমরা নির্দেশ করি সেটাকেই বলি বেক, ঠিক আছে, আঙুল দিয়ে কাউকে নির্দেশ করা, এটা হচ্ছে নাউন, এটা কিন্তু নাউন। তাহলে আঙুল দিয়ে যে নির্দেশ, সেই নির্দেশের প্রতি, অ্যান্ড কল, ডাকের প্রতি সবসময় সাড়া দেয়। তাহলে কে? আঙুল দিয়ে নির্দেশ আমরা কাকে করব? যে আমার বর্ষ, যে আমার নিচে থাকে, যে আমার অধীনে থাকে, তাহলে চাকর বলতে পারে, ঠিক আছে, সার্ভেন্ট, ঠিক আছে। একজন হচ্ছে মাস্টার, প্রভু, আর একজন হচ্ছে সার্ভেন্ট। তো মাস্টার সে প্রভুকে, যে প্রভু সে সার্ভেন্টকে সবসময় কী করে? সার্ভেন্টকে নিজের মতো করে সে কাজ করিয়ে নেয়, বলে এই ওখানে যাও। তাহলে বেক, আঙুল দিয়ে নির্দেশ দিয়ে কাজ করাই, এবং যখনই আমার প্রয়োজন আমি আমার চাকরকে ডাকি। তাহলে কারোর ডাকে এবং নির্দেশে সবসময় কাজ করে, তার মানে কি? তার মানে হচ্ছে ডমিনেট করছে, আমার মাস্টার আমাকে ডমিনেট করছে। তাহলে দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার, টু বি ডমিনেটেড বাই সামওয়ান। তাহলে এই চাকরটি কি হচ্ছে? প্রভুর দ্বারা ডমিনেটেড, প্রভুত্ব স্থাপন করছে এই মাস্টার, কার উপরে প্রভুত্ব স্থাপন করছে? চাকরের উপরে, ঠিক আছে, দমিয়ে রাখা, দমন করা কাউকে, ঠিক আছে, টু বি ডমিনেটেড বাই সামওয়ান, কারোর দ্বারা দমিত হয়ে থাকা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 42 কি বলছে দেখো, হ্যাঁ 42 বলছে হচ্ছে এক্সপ্লোর, টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ। টু এক্সপ্লোর মানে হচ্ছে ঘোরা বা কোনো জায়গায় যাওয়া, ঠিক আছে, ভ্রমণ করা। এভরি অ্যাভিনিউ মানে হচ্ছে রাজপথ, বড় বড় রাজপথ। মনে করো একটা ব্যক্তি, একজন নির্দিষ্ট ব্যক্তি, তার সে খুবই দুরবস্থার মধ্যে আছে, তার একটা জবের প্রয়োজন, চাকরির প্রয়োজন, যে কোনো উপায় তার একটা কাজ লাগবে, এবং সে সমস্ত পথ দিয়ে হেঁটেছে, সমস্ত মানুষের কাছে গেছে, গিয়ে সে দেখেছে কোথায় গেলে সে একটা চাকরি পাবে। সমস্ত পথে সে হেঁটেছে, মানে সমস্ত উপায় সে কিন্তু চেষ্টা করে দেখেছে যে কোথায় গেলে সমস্ত সুযোগ সে গ্রহণ করে দেখেছে কোথায় গেলে সে একটা জব পাবে, চাকরি পাবে। তাহলে টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ, সমস্ত রাজপথে এক্সপ্লোর করা, ঘুরে বেড়ানো। তার মানে কি? টু ট্রাই এভরি অপরচুনিটি, সমস্ত সুযোগকে ট্রাই করে দেখা, কোথায় গেলে আমি জব পাবো। তাহলে টু এক্সপ্লোর এভরি অ্যাভিনিউ মানে টু ট্রাই এভরি অপরচুনিটি, সমস্ত সুযোগকে ট্রাই করে দেখা। ওকে, তারপরে বলছে দেখো স্টিক ওয়ান্স, কত বলছে? 43। হ্যাঁ 43 বলছে কি? 43 বলছে স্টিক, লেগে থাকা, স্টিকের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে। স্টিক টু ওয়ান্স গান, একজনের বন্দুকের সঙ্গে লেগে থাকা। মানে মনে করো একজন নির্দিষ্ট একজন ব্যক্তি, দেখো লাল যে ছবিটা আছে, লাল মানুষটি, লাল রঙের মানুষটি, সে কি করেছে? তার একজন নেতার ওপরে খুব রাগ, সে কি করেছে? অনেক অত্যাচার করেছে নেতা, তো শেষমেশ না পেরে, সহ্য করতে না পেরে, সে একটা হাতে বন্দুক নিয়ে নেতার বাড়িতে চলে গেছে নেতাকে মারবে বলে, ঠিক আছে। এইবার যখনই নেতার বাড়িতে যাবে, বুঝতে পারছো নেতারও সঙ্গভঙ্গ থাকবে, নেতার সোলজার থাকবে, তার বডিগার্ড থাকবে, তারা কি করেছে? তাকে ঘিরে ফেলেছে। দেখো ব্লু রঙের মানুষগুলো লাল রঙের মানুষটিকে কিন্তু ঘিরে ফেলেছে। এবার যতই ঘিরে ফেলুক না কেন, তার কিন্তু ডিটারমাইন্ড, সে খুবই দৃঢ় প্রতিজ্ঞ, সে মারবেই মারবে, বন্দুক নিচে সে নামাচ্ছে না, সে স্থির করে গেছে আমি নিজে মরে যাব কিন্তু নেতাকে আমি মেরেই বাড়ি আসবো। তার মানে কি? বন্দুক নিচে নামাচ্ছে না, স্টিক লেগে আছে তার বন্দুকের সঙ্গে, বন্দুক ধরেই আছে। তার মানে কি? তার কারোর মতামতে অটুট থাকা। তাহলে মেইনটেইন ওয়ান্স ওন অপিনিয়ন, মেইনটেইন বজায় রাখা একজনের নিজস্ব অপিনিয়ন, মতামত বজায় রাখা। তো যে মতামত আমি পোষণ করেছি, যেটা আমি ভেবেছি, সেটা অটুট রাখা, সেটাতে একদম স্থির থাকা। ক্লিয়ার? তাহলে মেইনটেইন, বি ইজ দ্য কারেক্ট আনসার, মেইনটেইন ওয়ান্স অপিনিয়ন। তার মানে হচ্ছে কি? স্টিক টু ওয়ান্স গান। এবার চলো নেক্সট 44 কি বলছে দেখো, হ্যাঁ নেক্সট 44 বলছে কি? অন দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে মুহূর্ত, স্পার মানে হচ্ছে উদ্দীপনা, ঠিক আছে, কোনো একটা মুহূর্ত মানে সেই মুহূর্তের যে সঠিক সময়, উদ্দীপনা আর কি যুক্ত, যে একটা প্রত্যেকটা মুহূর্তের মনে করবে একটা নির্দিষ্ট সময় থাকে, ঠিক আছে, উদ্দীপনা থাকে, প্রত্যেকটা মুহূর্তের একটা উদ্দীপনা থাকে, যে সময়ে আমাদের কাজটা করা উচিত, ঠিক আছে, একটা মোমেন্ট, প্রত্যেকটা মুহূর্তের একটা সঠিক সময় থাকে, ঠিক আছে। তো এখানে বলছে মনে করো একজন মিনিস্টার মন্ত্রী, তার সঙ্গে দেখা করা মনে করো খুবই কঠিন, কষ্টকর কাজ।
এবার তুমি হচ্ছে একজন কমন মানুষ, সাধারণ মানুষ, তো তার সঙ্গে দেখা করা নিশ্চয়ই তোমার পক্ষে একটা সহজসাধ্য কাজ হবে না। তো এবার তুমি তার সঙ্গে দেখা না করলেও তোমার প্রবলেমের কথা তুমি বলতে পারছো না। এবার মনে করো তোমাদের এরিয়াতে কোনো এক জায়গায় সভা হচ্ছে বা কোনো এক জায়গায় মনে করো প্রসেশন হচ্ছে, সেখান থেকে মন্ত্রী হেঁটে হেঁটে যাচ্ছে এবং সবার দিকে তাকিয়ে হাসছে হাত জোর করে, এবং কিছু কিছু মানুষজনের সঙ্গে কথা বলছে। এইবার তুমি কি করলে? এই সুযোগটা গ্রহণ করলে। এই যে একটা মোমেন্ট, এই যে একটা মুহূর্ত, এই মুহূর্তের যে স্পার মানে উদ্দীপনা, এই উদ্দীপনায় তুমি কি করে দিলে? মন্ত্রীর সামনে হঠাৎ করে উপস্থিত হয়ে সেই রাস্তায় মন্ত্রীর সামনে দাঁড়িয়ে তুমি তোমার প্রবলেমগুলো বলে ফেললে। তাহলে এই যে মোমেন্ট, স্পার অফ দ্য মোমেন্ট, মানে উদ্দীপনাযুক্ত মুহূর্তের যে উদ্দীপনা, সেই উদ্দীপনায় তুমি কিন্তু কাজটা করে ফেললে। তাহলে সঠিক সময়, অ্যাপয়েন্টেড টাইমে কাজটা করা। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। কি বলছে? টু অ্যাক্ট, কাজ করা, অ্যাট দ্য অ্যাপয়েন্টেড টাইম, একদম নির্ধারিত সময়ে সঠিক সময়ে কাজ করা। ডি ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার চলো নেক্সট 45 কি বলছে দেখো। 45 বলছে ব্রিং টু লাইট, ব্রিং আনা, টু লাইট মানে আলোর মধ্যে আনা। মনে করো একজন ব্যক্তি, একজন মানুষ, কি বলেছে? একজন মানুষ, মনে করো এটাকে আমি এ ধরছি আর এটাকে আমি বি ধরছি। তো এ নামে যে মানুষটা আছে তার মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট আছে, ঠিক আছে? সে দুঃখ কষ্টটা কাউকে শেয়ার করে না, মনের মধ্যে রেখে দেয়, এবং তার একটাই মাত্র বন্ধু আছে বি নামক ব্যক্তিটা। সে যখনই তার বি নামক বন্ধুটার সঙ্গে দেখা হয়, সে কী করে? তার মনের অন্ধকারে যে সমস্ত প্রবলেমগুলো আছে সেগুলো তার কাছে সে রিভিল করে দেয়, প্রকাশ করে দেয়, বলে। তার মানে অন্ধকারে থাকা প্রবলেমগুলোকে সে আলোর মধ্যে আনে, লাইটে আনে। ব্রিং মানে আনা, টু লাইট মানে আলোতে আনে। তাহলে এই যে প্রবলেমগুলো বন্ধুকে বলছে, তার মানে কিন্তু সে রিভিল করছে কোনো কিছু, তার সমস্যাটাকে সে প্রকাশ করছে। তাহলে টু রিভিল ইজ দ্য কারেক্ট আনসার। টু ব্রিং টু লাইট তার মানে হচ্ছে টু রিভিল, এ ইজ দ্য কারেক্ট আনসার। ক্লিয়ার? এবার যাবো হচ্ছে নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কি বলছে দেখো 46 কি বলছে দেখো। 46 বলছে যে টু হিট দ্য জ্যাকপট। আমরা বলি না আমি জ্যাকপট পেয়েছি। জ্যাকপট পেয়েছি মানে কি? জ্যাকপট পেয়েছি মানে আমি অনেক অর্থ উপার্জন করেছি হুট করে, অনেক মানে কুইকলি, দ্রুততার সঙ্গে প্রচুর অর্থ উপার্জন করলে আমরা এই ইডিয়ামটা ইউজ করে থাকি। টু হিট মানে আঘাত করা, মানে তার মানে পাওয়া, ঠিক আছে? টু হিট মানে টু গেট দ্য জ্যাকপট। জ্যাকপট মানে প্রচুর অর্থ হঠাৎ করে যদি আমি পেয়ে যাই, তখন মানুষজন বলে জ্যাকপট পেয়েছে। জ্যাকপট মানে প্রচুর পরিমাণ, হঠাৎ প্রচুর পরিমাণ অর্থ পাওয়া, ঠিক আছে? মানে মনে করে একজন ব্যক্তি সে একটা লটারির টিকিট কেটেছে এবং টিকিটে তার 1 কোটি টাকা বেঁধেছে। দেখো এখানে রুপির ছবি দেওয়া আছে, পয়সার ছবি। তাহলে লটারিতে যখনই তার 1 কোটি টাকা বেঁধেছে, তাহলে হুট করে সে কিন্তু কোটিপতি হয়ে গেল। তাহলে এই যে লটারিটাই তার কাছে হচ্ছে একটা জ্যাকপট, মানে টু আর্ন মানি কুইকলি, পয়সা উপার্জন করা প্রচুর পরিমাণ। দেখো ডি ইজ দ্য কারেক্ট আনসার। টু মেক মানি কুইকলি। ওকে, এবার কি বলছে দেখো 47 কি বলছে দেখো। 47 বলছে যে 47 কি বলছে দেখো। 47 বলছে যে 47 বলছে টু বার্ন দ্য ক্যান্ডেল অ্যাট বোথ এন্ডস। টু বার্ন মানে হচ্ছে ধরানো বা জ্বালানো, দ্য ক্যান্ডেল মানে মোমবাতি, অ্যাট দ্য বোথ এন্ডস দুই দিক থেকেই মোমবাতি জ্বালানো। মনে করো কোনো বাড়িতে কোনো একটা ফেস্টিভ্যাল হচ্ছে, কোনো একটা পুজো হচ্ছে, মনে করো দিওয়ালি হচ্ছে, ঠিক আছে? দিওয়ালিতে আমরা ক্যান্ডেল জ্বালাই, কালী পুজোতে। তো এবার বিষয়টা হচ্ছে কি, কালী পুজোতে তুমি কি করলে, পুরো বাড়িতে, তোমাদের অনেক বড় বাড়ি, পুরো বাড়িটাতে তুমি 300টা দেখো 300 ক্যান্ডেলস তুমি জ্বালিয়েছো। এইবার ক্যান্ডেলসগুলো হয়তো একটু অন্য ধরনের, বা তুমি যেদিকে জ্বালিয়েছো সেই দিকটা ভুল দিকে তুমি জ্বালিয়েছো, এবং তোমাকে বাড়ি থেকে কেউ একজন বললো যে বোথ এন্ডস, একদিকে জ্বালালে হবে না, ক্যান্ডেলগুলোর দুদিকেই ধরাতে হবে, তখন তোমাকে কি হলো দেখো, 300টা ক্যান্ডেল তুমি অলরেডি ঠিক করে জ্বালিয়ে ফেলেছো, তোমাকে আবার বলা হলো বোথ এন্ডস মানে দুদিকেই জ্বালাতে হবে। তাহলে এই কাজটা কিন্তু একটা কঠিন কাজ হবে, দুদিকেই ধরানো, আবার তোমাকে প্রথম থেকে শুরু করতে হবে। তাহলে টু বার্ন দ্য ক্যান্ডেলস অ্যাট বোথ এন্ডস, দুদিকেই ক্যান্ডেল ধরানো, তার মানে কিন্তু একটা হার্ড ওয়ার্ক করা, কঠোর কাজ করা, ঠিক আছে? সি ইজ দ্য কারেক্ট আনসার, টু ওয়ার্ক হার্ড। আবার মাঝে মাঝে এটাকে আমরা এই সেন্সেও ইউজ করতে পারি, এটাই হচ্ছে সঠিক আনসার, টু ওয়ার্ক হার্ড, ভেরি হার্ড, ক্লিয়ার? আবার অ্যাট দ্য বোথ এন্ডস মনে করো এইরকমভাবেও আসতে দেখেছি, মনে করো একদিকে মোমবাতি জ্বালালে যত সময় ধরে না জ্বলবে, দুদিকে জ্বালালে কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো এটাকে আমরা বলতে পারি কোনো কিছু দ্রুত খরচা করে ফেলা, টু স্পেন্ড ল্যাভিশলি, এটাও কিন্তু উত্তর থাকে। তো মেইন যদি টু ওয়ার্ক হার্ড থাকে, ওয়ার্ক হার্ড অবশ্যই নেবে, যদি ওয়ার্ক হার্ড না থাকে টু স্পেন্ড ল্যাভিশলি, LAVISHLY, ল্যাভিশলি মানে দ্রুত খরচা করে ফেলা, ক্লিয়ার? তাহলে কঠোর কাজ বা স্পেন্ড ল্যাভিশলি, যখন যেটা থাকবে সেটা নেবে, ওয়ার্ক হার্ডটা কিন্তু বেশি প্রেফারেবল। এবার চলো নেক্সট
হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে হচ্ছে 48। হ্যাঁ নেক্সট 48 কি বলছে দেখো, নেক্সট 48 বলছে যে বাই ফেয়ার মিনস অর ফাউল। ফেয়ার মানে সঠিক এবং ফাউল মানে হচ্ছে ভুল, ঠিক আছে, কোনো অসৎ উপায় অবলম্বন করা। তাহলে বলছে সৎ উপায়ে বা অসৎ উপায় যে কোনো উপায়ে আমাকে কাজ করতে হবে। মনে করো কোনো এক জায়গায় ম্যাচ হচ্ছে এবং ম্যাচটা জেতাটা খুবই গুরুত্বপূর্ণ একটা দলের কাছে বা একটা মানুষের কাছে। সে কি বলছে যে আমি ঠকাবো, চিট করব, বা হয়তোবা আইনসঙ্গত খেলবো, ঠিক আছে, ল অনুযায়ী খেলবো, কিন্তু আমাকে জিততেই হবে, সে সঠিকভাবে হোক বা ঠকিয়ে হোক। তার মানে যে কোনো উপায়ে কিন্তু তোমাকে জিততেই হবে। দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। সি কে বলছে ইন এনি ওয়ে, বলছে ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট, ইন এনি ওয়ে অনেস্ট অর ডিসঅনেস্ট। দেখো এখানে লেখা আছে ডিসঅনেস্ট। তাহলে কি হলো, বাই ফেয়ার মিনস অর ফাউল, সৎ বা অসৎ উপায়, তার মানে হচ্ছে ইন এনি ওয়ে যে কোনো উপায়, অনেস্ট বা ডিসঅনেস্ট, সৎ অসৎ যে কোনো উপায়ে কোনো কাজ করতেই হবে। তো এবার চলো নেক্সট 49 কি বলছে দেখো, 49। হ্যাঁ 49 বলছে কি টু লুক ডাউন ওয়ান্স নোজ। টু লুক ডাউন, লুক তাকানো, ডাউন মানে নিচে তাকানো, ওয়ান্স নোজ একজনের নাকের নিচে তাকানো। তার মানে কি দেখো, আমাদের একটা ফ্রেজাল ভার্ব আছে, সেটা হচ্ছে লুক ডাউন আপন। লুক ডাউন আপন, UPON, ঠিক আছে, লুক ডাউন আপন, নাকের নিচ থেকে কারোর দিকে তাকানো। তার মানে কি, এটার মানে হচ্ছে কাউকে ঘৃণা করা, হেট সামওয়ান, ডিসরেসপেক্ট সামওয়ান। লুক ডাউন আপন সেম একই ইডিয়ামটা, ঠিক আছে। লুক ডাউন আপন মানে কি, আপন কাউকে ঘৃণা করা বা ডিসরেসপেক্ট করা। তো মনে করো একজন ব্যক্তি সে নিজেকে বিশাল বড় ভাবে, সুপিরিয়ার ভাবে, ঠিক আছে, অন্যের থেকে। সে কি করে, সে সবসময় অন্য মানুষজনকে ইনফিরিয়ার, ছোট ভাবে। সে ভাবে ওই তুই আমার থেকে ছোট, ঠিক আছে, আমি কিন্তু তোর থেকে বড়, তাহলে তুই সবসময় আমার নাকের নিচে থাকবি, আমি তোর থেকে বড়, আমি সুপিরিয়ার। তাহলে লুক ডাউন ওয়ান্স নোজ তার মানেই হচ্ছে কাউকে ডিসরিগার্ড করা, ডিসরেসপেক্ট করা, ঠিক আছে। ডি ইজ দ্য কারেক্ট আনসার। টু রিগার্ড, রিগার্ড মানে মান্য করা, উইথ কন্টেম্প্ট ঘৃণার সঙ্গে মান্য করা, মানে কাউকে ঘৃণা করা, হেট করা, বা ডিসরেসপেক্ট করা, ডিসরেসপেক্ট অসম্মান করা, DIS ডিসরেসপেক্ট, RESPECT, ডিসরেসপেক্ট। ক্লিয়ার? তাহলে টু লুক ডাউন ওয়ান্স নোজ তার মানে টু ডিসরেসপেক্ট, টু হেট বা রিগার্ড উইথ কন্টেম্প্ট, ঘৃণা করা। ওকে, এবার চলো নেক্সট। তাহলে আজকে লাস্ট এক্সাম্পল 20টা বলেছিলাম আমরা। হ্যাঁ, তো শেষ এক্সাম্পলটা কি বলছে দেখো, শেষ এক্সাম্পল বলছে যে ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ 50 বলছে যে ক্রোকোডাইল টিয়ার টু শেড। শেড মানে কিন্তু এখানে ঝরানো, ঠিক আছে, টু শেড ঝরানো, ক্রোকোডাইল টিয়ার মানে ক্রোকোডাইল কুমিরের কান্না। কুমিরের কান্না মানে বুঝতে পারছো, নকল কান্না। একটা কুমির, দেখো কুমির ছবিটা ততটা ভালো হয়নি, তো কুমির কি বলছে দেখো, কুমির হচ্ছে কাঁদছে এবং কুমিরের কান্না দেখে কুমিরের চোখ থেকে জল পড়ছে, এবং সেই কুমিরের কান্না দেখে মায়া হয়ে তোমার একটু খারাপ লেগেছে, তুমি কুমিরকে আদর করতে গেছো, এবং কুমিরকে আদর করতে গেলেই কি হবে, কুমির তোমাকে কিন্তু খেয়ে ফেলবে, নিশ্চয়ই তোমাকেও আদর করবে না, ঠিক আছে, বা ভুলে যাবে না, তোমাকে ভালোবাসবে না। তাহলে কুমিরের যে কান্নাটা ছিল এটা কিন্তু তোমাকে খাওয়ার কান্না ছিল, মানে নকল কান্না, দুঃখিত হওয়ার ভান করা। তাহলে টু শেড ক্রোকোডাইল টিয়ার্স তার মানে হচ্ছে টু প্রিটেন্ড, ভান করা, গ্রিফ, গ্রিফ মানে দুঃখের ভান করা, দুঃখিত হওয়ার ভান করা। ক্লিয়ার? তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। টু শেড ক্রোকোডাইল টিয়ার্স ইজ ইকুয়াল টু টু প্রিটেন্ড গ্রিফ। ওকে, তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ক্লাসে।